বাংলাদেশের এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হঠাৎ করে কী সমস্ত উল্টাপাল্টা কথা বলা শুরু করলো কি জানি। মাথা ব্যথাটা তার ঠিক আছে কি না কে জানে। ঘটনা হচ্ছে যে উনি একটা সংবাদ সম্মেলনে যে মন্তব্য করছেন, কি মন্তব্য করেছেন, ভারতের সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তাই নাকি? এই প্রায় 1.5 বছরের কাছাকাছি আপনারা ক্ষমতায় ছিলেন, এতদিন আপনাদের এই বিষয়টা মনে হলো না। এখন পড়ন্ত বেলায়, মৃত্যুশয্যায় বলা যায়, কারণ আর 1 সপ্তাহ তো আপনারা ক্ষমতায় নাই। তো এখন এই পড়ন্ত বেলায় এসে, মৃত্যুশয্যায় এসে আপনার মনে হলো যে ভারতের সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। মানে কি, জনগণের সাথে কি মশকারি করেন নাকি? এবং খালি কথাই উনি বলেন নাই, আরও একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন অন্য যে মিডিয়াতে খবর প্রচার করেছে সেখানে। তো সেখানে উনি কি বলছেন, উনি বলেছেন যে বিনিয়োগ ও ভারত সম্পর্কে প্রশ্নে ব্যর্থতা। অর্থাৎ উনি খালি ভারতের সাথে যে সম্পর্ক নিয়ে ব্যাপকভাবে টানাপোড়েনই খালি না, মনে হয় যে স্বাধীনতার পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এত বেশি খারাপ অতীতে আর কখনই হয়নি। অথচ সেটা কিন্তু নীতিগতভাবে হওয়ার কথা ছিল না, কারণ এই সরকার তো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। অতএব তাদের সাথে তো ভারতের সম্পর্ক ভালোই থাকার কথা, তাই না, নিয়ম অনুযায়ী। কারণ এদের তো জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা, এগুলো তো কোনো কিছু নাই। তাহলে তারা এসে কাউকে তো শত্রু হিসেবে চিহ্নিত করতে পারে না এবং কারোর হাতে শত্রুতামূলক আচরণ করতে পারে না। এটাই তো নিয়ম হওয়া উচিত, তাই না? কিন্তু ঘটনা ঘটেছে কমপ্লিটলি উল্টো। আর কি বলেছেন যে বিনিয়োগের ব্যাপারে ব্যর্থতা, অর্থাৎ বাংলাদেশে কেউ বিনিয়োগ তো করেই নাই। উল্টে যে বিনিয়োগ ছিল অনেকেই সেই বিনিয়োগ তুলে নিয়ে সম্পদ দিয়েছে, মানে ভেঙে গেছে আর কি, সোজা ভাষায়। অথচ এই যে মিস্টার তৌহিদ হোসেন, এরকম তো হওয়ার কথা ছিল না। আমরা তো ওই যে 5 আগস্ট যখন তথাকথিত গণ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে গেলেন, তখন আমরা কিন্তু সবাই, যদিও এটাও এক ধরনের জনগণের ম্যান্ডেট, বাংলাদেশের মানুষ কিন্তু আপামর জনগোষ্ঠী, এবং নট অনলি আপামর জনগোষ্ঠী, তারা দলমত নির্বিশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু সাপোর্ট দিয়েছিল। এটা কিন্তু সত্য কথা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কে কেন সাপোর্ট দিল, অন্যকে কেন দিল না? এই কারণে যায় নাই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাবমূর্তি অলরেডি ছিল, সারা পৃথিবীতে তার সম্পর্ক, এবং মেইনলি আমেরিকার সাথে তার যে অত্যন্ত দোস্তালি টাইপের সম্পর্ক, বাংলাদেশের মানুষ কিন্তু আশা করছিল, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ব্যবসায়ী শ্রেণী, তারা কিন্তু ভাবছিল যে এইবার বাংলাদেশে পশ্চিমা দেশগুলো ব্যাপকভাবে বিনিয়োগ করবে এবং বাংলাদেশ হয়ে উঠবে অপ্রতিরোধ্য। এবং এই হেতু বাংলাদেশের আপামর জনগোষ্ঠী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একেবারে ব্যাপক আস্থা রাখছিল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম এই যে ভারত বিরোধী বক্তব্য বিবৃতি দিত যে 7 সিস্টার্স অশান্ত হবে যদি বাংলাদেশে ভারত কোনো কিছু করে, মানে এগুলো কারণ ছাড়াই উনি বলতেন। অর্থাৎ ভারত যে হস্তক্ষেপ করতেছিল বা ভারত যে কোনো কিছু করতেছিল বা কোনো রকম উত্তেজনাপূর্ণ কোনো কাজ কারবার করছিল, এই হেতু যে উনি এই সমস্ত কথা বলতেন তা না। উনি কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে অনেকটা ওই যে মানে গা চুলকায় দেওয়ার মতো আর কি, উনি এই কথাগুলো বলতেন এবং বস্তুত ভারতকে খেপিয়ে দিতেন এরকম। এবং তখন কিন্তু বাংলাদেশের মানুষও তার সাথে তাল মিলাতো এবং বাংলাদেশের আপামর জনগোষ্ঠীও ব্যাপকভাবে ভারতের বিরুদ্ধে তাদের যে ব্যাপক যে বিষোদ্গার, যে ঘৃণা, বিদ্বেষ, ঈর্ষা, এগুলো কিন্তু প্রকাশ করতো। কিন্তু কেন করতো? এটারও একটা সাইকোলজিক্যাল মাইন্ডসেট আছে। এই কারণে করতো কারণ বাংলাদেশের মানুষ মনে করছিল যে ভারতের সাহায্য সহযোগিতা ছাড়াই এবার বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে এই যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাপকভাবে বিনিয়োগ আকৃষ্ট করবে, বিশেষ করে আমেরিকা এবং ওই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে ব্যাপকভাবে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করবে এবং বাংলাদেশের প্রবৃদ্ধি রকেট গতিতে ঊর্ধ্ব দিকে ধাবিত হবে। এবং ভারতের সাথে যদি আমরা পার ক্যাপিটা ইনকামের যদি আমরা তুলনা করি, তাহলে ভবিষ্যতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হয়তো একেবারে তার সময়কালে ভারতের পার ক্যাপিটা ইনকামকে ছাড়িয়ে গিয়ে দ্বিগুণ বা 3 গুণ হয়ে যাবে। এটাই কিন্তু আমরা আশা করছিলাম।
এবং সত্য কথা বলতে কি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভারতের ব্যাপারে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতো তখন বাংলাদেশের মানুষ খুশি হতো যে ভারত মনে করতো যে ভারত ছাড়া বাংলাদেশের চলে না, ভারত বস্তুত বাংলাদেশের উন্নতির একটা বেশ বড় রকম পার্টনার। এখন বাংলাদেশের মানুষ তো ধর্মীয়ভাবে ভারতকে পছন্দ করে না, এটা তো সত্য। ভারতের মানুষ হলো হিন্দু, বাংলাদেশের মানুষ তৌহিদি মুসলমান, তাই না? তো অর্থাৎ ধর্মীয়ভাবে তো তাদের মধ্যে প্রচণ্ড রকম একটা অপছন্দ তো ছিলই। কিন্তু এখন কথা হচ্ছে যে সেই আগুনে ঘি ঢালার মতো করে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে এটাকে আরও প্রজ্বলিত করলো, তখন মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাকে সাড়া দিয়েছিল বস্তুত ওই চিন্তায় যে আমাদের আর কারো দরকার নেই, ভারত এই সমস্ত দেশের দরকার নেই। ভারত নিজেরই দেশের মানুষের ঠিক মতো চাকরি বাকরি দিতে পারে না, আয় উপার্জন নাই, বা তাদের দেশের প্রবৃদ্ধি যাই হোক, সেটা তো যত বড়ই হোক না কেন, বা তাদের ভলিউম অফ বিজনেস বা ইকোনমি যাই হোক না কেন, তারপরে তো তাদের বিশাল দেশ, বিশাল জনগোষ্ঠী, তাই না? ওইভাবে রেশিও অনুযায়ী হিসাব করলে তারা তো পিছনে পড়ে থাকে। তো বাংলাদেশের মানুষ কিন্তু বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জন্য অকুণ্ঠভাবে সমর্থন করতো। বাট আমরা দেখলাম যে উনি ওনার শাসন আমলে এই বৈদেশিক বিনিয়োগ তো দূরের কথা, একই সঙ্গে ব্যাপকভাবে ভারতের সাথে শত্রুতা এটা তো তৈরি হলোই, এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যা ছিল সেগুলো সম্ভবত এখন অর্ধেকে নেমে আসছে। সেগুলো আমার কাছে মনে হয় যে অর্ধেকে নেমে আসছে, এবং ইভেনচুয়ালি এসে আমরা যেটা দেখলাম যে বিশেষ করে ভারত যখন ওই যে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করলো, তারপরে আমেরিকার সাথে চুক্তি করলো, তখনই বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ী সম্প্রদায় আছে তারা এসে টেলিভিশনে এসে ব্যাপকভাবে এইবার কিন্তু তারা প্রকাশ করার চেষ্টা করলো বা বলল যে বাংলাদেশের সামনে তো ভয়ঙ্কর ভবিষ্যৎ, এবং এর যাবতীয় দায় দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের। এটা কিন্তু কোনোভাবে এড়ানো যায় না, এটা কিন্তু কোনোভাবে এড়ানো যায় না। এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং আসলে খালি এদের দায় দায়িত্ব না, এই দায় দায়িত্বটা কিন্তু ওই যে আগের সরকার যে শেখ হাসিনার আমলেরও উপরে বর্তায়, এটা কিন্তু বর্তায়। সেটা হলো কি, যে জিনিসগুলো কিন্তু আগে আমরা অত জানতাম না। সত্য কথা বলতে কি, আমাদের কাছে অনেক কিছু গোপন করা হয়েছিল। এই বাংলাদেশের মানুষের কাছে ভারত সম্পর্কে অনেক তথ্য এগুলো কিন্তু গোপন করা হয়েছিল। যেমন ভারত হঠাৎ করে বললো যে আমাদের দেশে যে বিমানবন্দর বা অমুক সমুক ব্যবহার করে, বিশেষ করে বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ যে পণ্য বাইরে রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নে, এটা বন্ধ করে দিল। আচ্ছা, আমরা তো জানতাম না হলে এটা ভারত যে বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল, এটা আমরা তো জানতাম না। কি জানতাম বলেন? জানতাম না। এখন ভারত বাংলাদেশকে এই সুবিধা কেন দিয়েছিল? যে বাংলাদেশের অর্থনীতি যাতে ঠিক থাকে। আচ্ছা, অনেকে বলবে যে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে না থাকবে এটা দিয়ে ভারতের দরকার কি? ভারত তো চায় বাংলাদেশে তার বাজার বজায় রাখতে, তো বাংলাদেশের অর্থনীতি নিয়ে তো তাদের মাথা ব্যথার কথা না, তাই না? কিন্তু একটু গভীরে গিয়ে চিন্তা করলে দেখা যাবে যে বাংলাদেশের অর্থনীতি যদি ঠিকঠাক না থাকে, মানুষের আয় উপার্জন যদি না থাকে, তাহলে বাংলাদেশের মানুষ আরও বেশি মৌলবাদী হবে, সন্ত্রাসবাদী হবে, এবং যেটা ইভেনচুয়ালি ইট উইল বি এ থ্রেট, সিকিউরিটি থ্রেট ফর ইন্ডিয়া। এটাই একটা সিকিউরিটি থ্রেটে পরিণত হবে। এই জন্যে বস্তুত ভারত কিন্তু এই সুযোগগুলো দিয়েছিল। এবং নট অনলি দ্যাট, আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে অলরেডি বলছি, কিন্তু এটা আমাকে একটু রিপিট করতেই হচ্ছে। আচ্ছা, টেক্সটাইল শিল্পে বা গার্মেন্টস শিল্পে বাংলাদেশের থেকে তো ভারত অনেক উন্নত, রাইট? তাদের কাঁচামালের অভাব নাই, তাদের মিল কলকারখানার অভাব নাই, এবং উন্নত যে সেটা কিভাবে আমরা বুঝি? কারণ বাংলাদেশেরই লক্ষ লোক ঈদ উপলক্ষে শপিং করার জন্যে, কাপড় চোপড় কেনার জন্য ভারতে যেত। দ্যাট মিনস ইন্ডিয়া ইজ মাচ মোর ডেভেলপড দ্যান বাংলাদেশ রিগার্ডিং টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, রাইট? তো তাই যদি হয় তাহলে ভারতকে কীভাবে ওভারটেক করে বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই যে গার্মেন্টস পণ্য রপ্তানি করে বেশি আয় উপার্জন করে, এটা তো আমার মাথায় আগে কোনো দিনও কাজ করে না। আমি কখনো এগুলো নিয়ে আমি চিন্তাও করি নাই। পরে আমি দেখি কি ঘটনা হচ্ছে, এখানে যে বহির্দেশীয় ট্যারিফ টুরিফ এগুলো কোনো কিছুই না। বাংলাদেশ যে সুযোগ সুবিধা পায় এবং ভারত যে সুযোগ সুবিধা পায়, তারপরেও ভারত যদি এই সেক্টরে আদা দল খেয়ে লাগতো, তাহলে বাংলাদেশকে প্রতিযোগিতায় পিছনে ঠেলে দিয়ে অনেক পিছনে ফেলে দিতে পারত বহু আগেই। কিন্তু ভারত সেটা করেনি। শুধুই মাত্র বাংলাদেশের অর্থনীতিতে যাতে বেশি ক্ষতি না হয়,
এই জন্যে। আর ভারতে তো বৈচিত্র্যপূর্ণ পণ্য আছে, তাই না? তাদের গাড়ি আছে, তাদের স্টিল সামগ্রী আছে, ওষুধ আছে, তাদের কৃষি পণ্য আছে, মশলা আছে, মানে তাদের তো বৈচিত্র্যপূর্ণ পণ্য আছে যেগুলো তারা বাইরে বিদেশে রপ্তানি করতে পারে। তো ঠিক আছে, গার্মেন্টস পণ্যটা বাংলাদেশকে ছেড়ে দিলাম, এবং এই কাজটা ভারত করছে। এখন আমি চিন্তা ভাবনা করে দেখি যে এই কাজটা এতদিন ভারত করছে, তো এখন এই কাজগুলো কিন্তু করতো না, মানে এই 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 সুযোগটা কিন্তু ভারত রেখে দিত যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উত্তেজনাপূর্ণ কথাবার্তা ভারতের এগেনস্টে যদি না বলতো এবং বাংলাদেশের মানুষকে যদি উস্কে না দিত। বাংলাদেশের মানুষ তো এমনিই আদর্শগতভাবে ভারতের প্রতি বীতশ্রদ্ধ এমনিই, কিন্তু এরপরে ঢোলের বাড়ি দিয়ে এদেরকে না চাইলে কি অন্তর্বর্তীকালীন সরকার, রাইট? এবং যে কারণেই বস্তুত আজকে এই যে ভারত উঠে পড়ে লাগছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাই না? তো এর জন্য দায়বদ্ধ কারা বলেন তো? এর জন্য দায়বদ্ধ কারা? এই অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সুযোগ সুবিধা যেগুলো ভারত দিত এইগুলো গোপন করে যাওয়ার জন্য দায়বদ্ধ হলো আওয়ামী লীগ, মানে শেখ হাসিনার সরকার। এগুলো তো স্বীকার করেই নাই। উল্টে আবার দেখলাম যে শেখ হাসিনা একটা অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে বলছে, আমরা ভারতকে যা দিয়েছি তা তারা চিরকাল মনে রাখবে। বলেন তো যে কী ভারতকে দিয়েছে? আরে আমি তো এখন দেখি যে ভারত যা বাংলাদেশকে দিয়েছিল এটাই তো বাংলাদেশের মনে রাখা উচিত ছিল, তাই না? কথা শুনতে আপনাদের খারাপ লাগলো, ভালো কথা। বাস্তবে আপনারা দেখেন আগামী 6 থেকে 1 বছরের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের কী অবস্থা হয়, গার্মেন্টস শিল্পের যে কী অবস্থা হয় সেটা আগামী 6 থেকে 1 বছরের মধ্যে আপনারা দেখবেন। ভারত যখন এই যে ইউরোপীয় ইউনিয়নে সেখানে একেবারে ফ্রি ট্যারিফে তারা মাল পণ্য রপ্তানি করবে, এবং তার মধ্যে কিন্তু এই গার্মেন্টস পণ্যও আছে। ভালো কথা, বাংলাদেশও ফ্রি ট্যারিফে যাবে। তাহলে কি বাংলাদেশ ওখানে টিকে থাকবে? জি না, কারণ বাংলাদেশকে তো ভারত থেকেই তুলা, তারপরে ওই যে সুতা, রং আর অন্যান্য র মেটেরিয়ালস আমদানি করে বানিয়ে তারপর পাঠাতে হয়। আর ভারতের তো এগুলো কিছুই করতে হবে না। আর শিপিং সিস্টেমে, সাপ্লাই চেইনে যে দক্ষতা বাংলাদেশের থেকে ভারতের অনেক বেশি। সো বাংলাদেশ এখানে 100% মার খাবে। এই জিনিসটা কেন বুঝতেছে না আমি জানি না। তো এই কাজটা কে করছে? এই কাজটা তো অন্তর্বর্তীকালীন সরকার করছে। ভারত কখনোই এই গার্মেন্টস সেক্টর নিয়ে মাথা ঘামাতো না, এটা বাংলাদেশকেই ছেড়ে দিয়েছিল। ওই যে ডোনাল্ড ট্রাম্প বলছিল না, ওই যে গত বছর ডোনাল্ড ট্রাম্প ওই যে আমেরিকায় গেছিল নরেন্দ্র মোদী, তো সেখানে একজন প্রশ্ন করলো যে বাংলাদেশের বিষয়টা কী হবে। তো ডোনাল্ড ট্রাম্প বলছিল এইটা আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিয়েছি। দেখেন, ডোনাল্ড ট্রাম্পও জানতো বা আমেরিকান প্রশাসনও জানতো বা জানে যে ভারত বাংলাদেশের জন্য কি করে না করে, অর্থাৎ কি স্যাক্রিফাইস ভারত করে। তো ওই জন্যই বলছে এটা আগেও যেহেতু এগুলা করতো এখনও করবে, এটা ভারতের উপরই আমি ছেড়ে দিলাম। বাংলাদেশের অনেক দর্শক শ্রোতাদের আমার কথা পছন্দ হয় না, আমি জানি। দেখেন, আমি আমার দেশকে ভালোবাসি, আমি জানি আমাদের দেশের অর্থনীতি কিভাবে টিকে আছে, বুঝছেন? বাংলাদেশ এতদিন লিস্ট ডেভেলপড কান্ট্রি হিসেবে অনেক সুযোগ সুবিধা বিভিন্ন দেশের থেকে পেত। তো এটা তো আমাদের জন্য তো গৌরবের বিষয় না। একটা জিনিস খেয়াল করতে হবে, লিস্ট ডেভেলপড কান্ট্রি মানে কি? একেবারে সর্বনিম্ন দেশ আর কি, তাই না? সর্বনিম্ন উন্নত দেশ। এবং এই জন্যেই কিন্তু আমরা যখন দেশের বাইরে বিদেশে যাই, অধিকাংশ দেশে কিন্তু আমাদের সাথে ফকির মিসকিনের মতো আচরণ করে। ভাই, আপনি আপনার দেশের স্ট্যাটাস রাখবেন আপনি লিস্ট ডেভেলপড কান্ট্রি, আর বিদেশে গিয়ে আপনি সমান মর্যাদা পাবেন, এটা তো হয় না। আপনার সাথে তো ফকির মিসকিনের মতোই আচরণ করবে। এবং সবচাইতে বেশি ফকির মিসকিনের মতো আচরণ করে কারা? এই সৌদি আরব, যারা নাকি মুসলমান ভাই ভাই তো কপসা এই বাংলাদেশের মমিন মুসলমানরা, তাই না? তো তাদেরই ভাইরা কিন্তু এই বাংলাদেশের লোকদেরকে নিয়ে ফকির মিসকিন হিসেবে গণ্য করে, রাইট? তবে আমরা তো এই স্ট্যাটাস থেকে উন্নত হতে চাই, মধ্যবিত্ত হতে চাই, রাইট? এবং এই বছরই নাকি সেটা হবে। হলে পরে এই যে এতদিন ধরে যে এই যে ট্যাক্স ফ্রি ট্যাক্স বলতে ট্যারিফ ফ্রি যে সুযোগ সুবিধা বাংলাদেশ পেত, এটা তো পাবে না। তো তাহলে বাংলাদেশের জন্য আরও টাফ হয়ে গেল না প্রতিযোগিতায়? এখানে খালি কি ভারত আছে নাকি? ওই যে ভিয়েতনামও তো আছে, তাই না? তারা তো দণ্ড গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। আমি আসলে ক্লিয়ার কাট বলতে চাই, ভাই আপনাকে রেশনাল হতে হবে, যুক্তি বোধ সম্পন্ন হতে হবে। তারপরে কি হতে হবে? রিয়েলিস্টিক হতে হবে, বাস্তববাদী হতে হবে। ভাই, আবেগ দিয়ে এই পৃথিবী চলে না, আবেগ দিয়ে অর্থনীতি চলে না, আবেগ দিয়ে রাজনীতি চলে না।
আর যদি কোনো দেশে আবেগ দিয়ে বুদ্ধি ওই রাজনীতি অর্থনীতি সব চলে তার কলাপস বা তার পতন অবশ্যম্ভাবী। ডক্টর মোহাম্মদ ইউনূসের কৃতিত্ব এবং এই তৌহিদ হোসেন এদের কৃতিত্ব হলো বাংলাদেশকে গত 1.5 বছর ধরে তারা আবেগ দিয়ে চালিয়েছে, তারা বাস্তবতা দিয়ে না চালিয়ে বাংলাদেশের উন্নতির সর্বরকম রাস্তাগুলো তারা বন্ধ করে দিয়েছে, বুঝছেন। এখন বলেন তো যে বাংলাদেশের সাথে যে ভারতের সম্পর্ক এই যে নষ্ট করে গেল, তারপরে বাংলাদেশে যারা বিনিয়োগ করেছিল তারা ভেঙে গেল, তো এই নষ্ট সম্পর্ক পরবর্তীতে যে বা যারাই ক্ষমতা আসুক তারা কি এত সহজে মেরামত করতে পারবে? আমার ধারণা শুধুমাত্র নর্মাল নমিনাল কিছু ওয়ার্কিং রিলেশনশিপ হতে পারে, বাট বাংলাদেশকে ভারত আর কখনো কোনো দিনও ছাড় দিবে না, কোনো ব্যাপারে ছাড় দিবে না। এ ব্যাপারে আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই 1.5 বছরে বাংলাদেশের মানুষ যে পরিচয় ভারতের প্রতি দিয়েছে, এইটা ভারত আমার মনে হয় না যে ইহজন্মে কোনো দিন তারা ভুলতে পারবে। অর্থাৎ বাংলাদেশকে তারা কোনো দিন আস্থায় আনবে না, কোয়াইট ইম্পসিবল। এবং এই জিনিসটা এখন এই যে এই পড়ন্ত বেলায় এসে এই তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বুঝতে পারছে। এই জন্য আপনাদের অনুশোচনা করা উচিত। আপনারা বাংলাদেশের যে ধ্বংস করে গেলেন, বাংলাদেশকে যে অতল গহ্বরে নিক্ষেপ করে গেলেন, এই যে গুনাহ আপনারা করলেন, বাংলাদেশের মানুষ ভবিষ্যতে আপনাদের যে কী অভিশাপ দিবে, আপনাদের উপরে সারাক্ষণ আল্লাহ গজব বর্ষণ করুক, এই কামনাই কিন্তু আল্লাহর কাছে করবে। কারণ আপনারা যে বাংলাদেশের জেনে শুনে বুঝে এবং একেবারে সচেতনভাবে বাইরের কিছু শক্তির প্ররোচনায়, বিশেষ করে পাকিস্তানের প্ররোচনায়, একটা ভিখারি রাষ্ট্রের প্ররোচনায় আপনারা যেভাবে বাংলাদেশকে অতল গহ্বরে রেখে গেলেন, আপনাদের জন্যে এই বাংলাদেশের মানুষ দেখবেন যে খুব দ্রুতই আপনাদের উপরে আল্লাহ যাতে গজব ফেলে সেই ধরনের দোয়া খায়ের করা শুরু করবে। কারণ বাংলাদেশের লোকজন এখনও টের পায় নাই যে আপনারা বাংলাদেশের কী ভয়ঙ্কর ক্ষতি করে গেলেন, এবং এই ক্ষতি ভবিষ্যতে পুষিয়ে ওঠা আসলেই সম্ভব কিনা আমি জানি না। ধন্যবাদ।